এই প্রতিবেদন শুরুর আগে তিনটে চিঠি আপনারা দেখলেন। এই বিস্ফোরক তিনটে চিঠিতেই রয়েছে আরজি করের আসল রহস্য। কি সেই তিনটে চিঠি? প্রথম চিঠিতে রয়েছে আরজি কর হাসপাতালের যে একটা কমিটি গঠন হয়েছিল, ইন্সপেকশন কমিটি, সেই ইন্সপেকশন কমিটিতে কারা ছিলেন এবং কিভাবে সেই কমিটি গঠন করা হয়েছিল। 12 তারিখ তারা ইন্সপেকশন করেছিলেন, 13 তারিখ সকালেই এই সিভিল ইঞ্জিনিয়ারের নির্দেশেই কাজ শুরু হয়েছিল। সেই কমিটিতে ছিলেন 4 জন পিজিটি ডাক্তার অর্থাৎ জুনিয়র চিকিৎসক, 3 জন নার্স ছিলেন এবং একজন সিভিল ইঞ্জিনিয়ার। সেই চিঠি থেকেই পরিষ্কার। তাহলে যে তথ্য সামনে আনা হচ্ছিল যে সন্দীপ ঘোষের বাহিনী বা সন্দীপ ঘোষের নেক্সাস একেবারে তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য আরজি কর হাসপাতালে যে বাথরুম, সেই বাথরুমটাকে একেবারে লোপাট করে দেওয়ার চেষ্টা করেছিলেন। কারণ এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকেই বক্তব্যগুলো উঠে এসেছে। এই বাথরুমে যে নির্যাতিতা বা যে খুনি, তিনি খুনের পরে সেই বাথরুমে হাত ধুয়েছিলেন। সেই রক্তমাখা হাত যাতে কোনো রকম নমুনা না থাকে, সেই জন্যই সন্দীপ ঘোষের নেতৃত্বে নাকি এই টিম কাজ করছিল বাথরুমকে লোপাট করার। সেই সত্যতথ্য সর্বৈবভাবে মিথ্যা। গতকাল থেকে একই কথা বলছি, মিথ্যার ভারে আরজি কর হাসপাতালের আসল তথ্য চাপা পড়ে যাচ্ছে। তারপরে দ্বিতীয় চিঠি, সেই দ্বিতীয় চিঠিতে দেখা যাচ্ছে টালা থানার পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে 14 তারিখ দেয়া হয়েছিল। সেখানে পরিষ্কার করে জানানো হয়েছে যেভাবে হাসপাতালের এই বাথরুমটাকে ভাঙা হচ্ছে সেমিনার রুমের পাশে, সেটা অবিলম্বে ভাঙা বন্ধ করতে হবে। তারপরে সে ভাঙা বন্ধ হয়েছিল। কারণ পুলিশকেই নাকি দোষী করা হয়েছিল যে আরজি কর হাসপাতালের যে ঘটনা ঘটেছে, টালা থানার ওসি পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং তদারকি করেছিলেন। সেই তথ্য যে মিথ্যা তা কিন্তু এই চিঠি থেকে পরিষ্কার। তারপরে তৃতীয় একটি তথ্য, ময়না তদন্তের রিপোর্ট। সেই ময়না তদন্তের রিপোর্টে কি দেখা যাচ্ছে? কোনো পেলভিক বোন বা হাড় ভাঙা ছিল না। রাজাধর একজন বিখ্যাত ডাক্তার, তিনি একটি ন্যাশনাল চ্যানেলের সাক্ষাৎকার দিলেন। সেখানে বললেন পেলভিক বোন ভাঙা ছিল। সেই খবর গদি মিডিয়াতে, ন্যাশনাল চ্যানেলে সারাদিন ধরে বাজতে থাকলো। সেটা নিয়েও তৈরি হলো সেই ন্যাশনাল চ্যানেলের হেডলাইন। আরেকটি চিঠি, সেই চিঠিতে পরিষ্কার করে আপনারা যে তথ্য দেখতে পাবেন যে ময়না তদন্ত যেটা করা হয়েছিল, সেই ময়না তদন্তে কারা কারা ছিলেন? চিকিৎসকদের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি তিতাস পাল, মৌতিসা ঘড়ুই। এই মৌতিসা ঘড়ুইকে আপনি একটু মনে করলে বুঝতে পারবেন কে এই মৌতিসা ঘড়ুই। যিনি ছিলেন আরজি কর হাসপাতালের যে সেমিনার রুমের পাশে বাথরুম ভাঙা হচ্ছে, যে 8 জনের কমিটি গঠন করা হয়েছিল, তাতে এই মৌতিসা ঘড়ুই তিনি ছিলেন। তিনি এখন আন্দোলনের মুখ। আর ছিলেন তৃতীয় ব্যক্তি রমা বেরা, ছিলেন নর্মদা সাহা, রিয়া বেরা,
তারা সকলেই সেখানে উপস্থিত ছিলেন। যেদিন এই নির্যাতিতার মৃত্যু হয়েছিল তারপরেই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা দাবি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল পোস্টমর্টম করতে হবে আর.জি. কর হাসপাতালে, অন্য কোথাও এই পোস্টমর্টম করা যাবে না। সেখানে হাসপাতাল যাদের ডাক্তারদের নিয়োগ করবেন তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের 4 প্রতিনিধিকে রাখতে হবে। কিন্তু দেখা গেল সেখানে 5 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। নির্যাতিতা ডাক্তারি তরুণীর মা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দাবি ছিল সমস্তটা ভিডিও করতে হবে। সেই সমস্ত ভিডিও করা হয়েছিল। এবং তৃতীয় বলা হয়েছিল অটোপসি সার্জনকে রাখতে হবে, তিনিও ছিলেন। তারপরে যে আরেকটা দাবি করা হয়েছিল সেটা কি সন্দীপ ঘোষ রাখতে পারতেন? জুডিশিয়াল এনকোয়ারির কথা তিনি বলেছিলেন। অর্থাৎ এই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে সেই দিন দাবি করা হয়েছিল জুডিশিয়াল এনকোয়ারির দায়িত্ব কি একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল দিতে পারেন? সেটা তো আদালতের বিষয়, পুলিশের বিষয়, তারা দিতে পারেন। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেভাবে একের পর এক মিথ্যা তথ্য আর.জি. কর হাসপাতাল নিয়ে হচ্ছে তা এই মুহূর্তে কাম্য নয়। কারণ তার ফলে সোদপুরের ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যুর তদন্ত আরো দূর থেকে দূরে চলে যাচ্ছে। যে মৌতিসা ঘরুই এতদিন ধরে আন্দোলন করছেন, তাকে কেন পুলিশের পক্ষ থেকে বা সিবিআই এর পক্ষ থেকে ডাকা হচ্ছে না? পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর এই জুনিয়র চিকিৎসকদের যারা প্রতিনিধি ছিলেন তারা নো অবজেকশন দিয়েছিলেন। সেখানে তরুণীর মা সই করেছিলেন এবং জুনিয়র চিকিৎসকেরা সই করেছিলেন। তাহলে কেন বলা হচ্ছে তড়িঘড়ি পোস্টমর্টম করা হয়েছে, রাতে পোস্টমর্টম করা হয়েছে? একজন ভারতীয় জনতা পার্টির আইনজীবী উকিল আছেন, তিনি বলেছেন নাকি সন্ধ্যার পরে পোস্টমর্টম করা যায় না। তিনি আইনজীবী, তার পেশাকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। নতুন যে আইন তৈরি হয়েছে সেখানে পরিষ্কার করে দেখানো রয়েছে ল অ্যান্ড অর্ডার যদি সমস্যা হয়, সেখানে যদি উপযুক্ত আলোর ব্যবস্থা থাকে তাহলে সেই পোস্টমর্টম করা যেতে পারে। সেদিন আর.জি. করের ঘটনা সত্যি উত্তপ্ত হয়েছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ না নেওয়া হলে সেদিন আর.জি. করে আরো বড়সড় ঘটনা ঘটে যেত। আরো একজনকে সিবিআই এর পক্ষ থেকে ডাকা হয়েছিল, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে। কেন নির্মল ঘোষকে ডাকা হয়েছিল? নির্মল ঘোষ নাকি সেদিন নির্যাতিতার বাড়িতে গেছিলেন এবং আর.জি. কর হাসপাতালে নাকি তিনি এসেছিলেন। ইতিমধ্যে সিবিআই এর কাছে তিনি যেটা জানিয়েছেন যে তিনি কোনো মতেই সেই নির্যাতিতা ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যুর পরে তাদের বাড়িতে যাননি এবং হাসপাতালেও তিনি প্রবেশ করেননি। তিনি গেছিলেন তার এলাকার একজন সম্ভাবনাময় তরুণী ছাত্রের মৃত্যু হয়েছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার পরিবারের পাশে দাঁড়ানোর দরকার। একজন জনপ্রতিনিধি যে কাজ করেন সেই কাজই তিনি করেছেন বলে দাবি করেছেন। তাকে ডাকা হলো। টালা থানার ওসিকে এই মুহূর্তে তিনি জেলবন্দি রয়েছেন। আইনে তিনি কি সাজা পাবেন বা কবে তিনি বেল পাবেন, কবে মুক্তি পাবেন, সেটা আইনের বিষয়। তবে যে তথ্য সামনে আসছে সেই বিস্ফোরক তথ্যের ওপরেই কিন্তু রয়েছে এই আর.জি. করের ডাক্তারি মহিলা তরুণী ছাত্রের মৃত্যুর আসল রহস্য।
আমি দেবজ্যোতি। আমার এই গ্রাউন্ড জিরো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, আমার পাশে থাকুন। আমার ভিডিওগুলি আপনারা যেভাবে দেখছেন, আপনারা দয়া করে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অর্থাৎ যে কথা বলছিলাম, আরজি করের ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যু এখন রাজনীতির অস্ত্র হয়ে গেছে। ইতিমধ্যেই তাকে নিয়ে একটি আগমনী বলে সিনেমা আত্মপ্রকাশ করছে মহালয়ার দিন। নির্যাতিতা বিচার পেলেন না প্রায় 50 দিন অতিক্রান্ত। তার বাবা মা প্রতিদিন চোখের জল ফেলছেন। বাংলার মতো একটি গণতান্ত্রিক রাজ্যে, যেখানে গত 40-42 দিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ কয়েকটা জায়গায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছিল, পুলিশের পক্ষ থেকে এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নিয়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। যে সামাজিক আন্দোলন হয়েছে, সেই সামাজিক আন্দোলনকে গোটা ভারতবর্ষের মানুষ কুর্নিশ জানাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর মতো 83 সালে যেভাবে জুনিয়র ডাক্তারদের ওপর লাঠিচার্জ করে তাদের তুলে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। তাদের সঙ্গে একাধিকবার তিনি বৈঠক করেছেন। সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তনের একটা সন্ধিক্ষণ তৈরি হয়েছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীও চাইছেন এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির সাজা দেওয়া হোক। অন্যদিকে সিবিআই সঞ্জয় রায় ছাড়া সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছেন। খুনের ষড়যন্ত্রের জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে। এই সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ঘটনার পরের দিন তাকে পুলিশ ব্যারাক থেকে গ্রেপ্তার করেছিলেন। তারপরে সিবিআইয়ের পক্ষ থেকে এই বিষয়টি কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি। উই ওয়ান্ট জাস্টিস। এই প্রতিবেদন শুরুর আগে 3টে চিঠি আপনারা দেখলেন। এই বিস্ফোরক 3টে চিঠিতেই রয়েছে আরজি করের আসল রহস্য। কি সেই 3টে চিঠি? প্রথম চিঠিতে রয়েছে আরজি কর হাসপাতালের যে একটা কমিটি গঠন হয়েছিল, ইন্সপেকশন কমিটি, সেই ইন্সপেকশন কমিটিতে কারা ছিলেন এবং কিভাবে সেই কমিটি গঠন করা হয়েছিল। 12 তারিখ তারা ইন্সপেকশন করেছিলেন। 13 তারিখ সকালেই এই সিভিল ইঞ্জিনিয়ারের নির্দেশেই কাজ শুরু হয়েছিল। সেই কমিটিতে ছিলেন 4 জন পিজিটি ডাক্তার অর্থাৎ জুনিয়র চিকিৎসক, 3 জন নার্স ছিলেন এবং একজন সিভিল ইঞ্জিনিয়ার। সেই চিঠি থেকেই পরিষ্কার। তাহলে যে তথ্য সামনে আনা হচ্ছিল যে সন্দীপ ঘোষের বাহিনী বা সন্দীপ ঘোষের নেক্সাস একেবারে তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য আরজি কর হাসপাতালে যে বাথরুম, সেই বাথরুমটাকে একেবারে লোপাট করে দেওয়ার চেষ্টা করেছিলেন। কারণ এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকেই বক্তব্যগুলো উঠে এসেছে। এই বাথরুমে খুনের পরে সেই বাথরুমে হাত ধুয়েছিলেন
সেই রক্তমাখা হাত যাতে কোনো রকম নমুনা না থাকে, সেই জন্যই সন্দীপ ঘোষের নেতৃত্বে নাকি এই টিম কাজ করছিল বাথরুমকে লোপাট করার। সেই সত্যতথ্য সর্বৈবভাবে মিথ্যা। গতকাল থেকে একই কথা বলছি, মিথ্যার ভারে আর.জি. কর হাসপাতালের আসল তথ্য চাপা পড়ে যাচ্ছে। তারপরে দ্বিতীয় চিঠি, সেই দ্বিতীয় চিঠিতে দেখা যাচ্ছে টালা থানার পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে 14 তারিখ দেয়া হয়েছিল। সেখানে পরিষ্কার করে জানানো হয়েছে যেভাবে হাসপাতালের এই বাথরুমটাকে ভাঙা হচ্ছে সেমিনার রুমের পাশে, সেটা অবিলম্বে ভাঙা বন্ধ করতে হবে। তারপরে সে ভাঙা বন্ধ হয়েছিল, কারণ পুলিশকেই নাকি দোষী করা হয়েছিল যে আর.জি. কর হাসপাতালের যে ঘটনা ঘটেছে, টালা থানার ওসি পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং তদারকি করেছিলেন। সেই তথ্য যে মিথ্যা তা কিন্তু এই চিঠি থেকে পরিষ্কার। তারপরে তৃতীয় একটি তথ্য, ময়না তদন্তের রিপোর্ট। সেই ময়না তদন্তের রিপোর্টে কি দেখা যাচ্ছে, কোনো পেলভিক বোন বা হাড় ভাঙা ছিল না। রাজাধর একজন বিখ্যাত ডাক্তার, তিনি একটি ন্যাশনাল চ্যানেলের সাক্ষাৎকার দিলেন। সেখানে বললেন পেলভিক বোন ভাঙা ছিল। সেই খবর গদি মিডিয়াতে, ন্যাশনাল চ্যানেলে সারাদিন ধরে বাজতে থাকলো। সেটা নিয়েও তৈরি হলো সেই ন্যাশনাল চ্যানেলের হেডলাইন। আরেকটি চিঠি, সেই চিঠিতে পরিষ্কার করে আপনারা যে তথ্য দেখতে পাবেন, যে ময়না তদন্ত যেটা করা হয়েছিল, সেই ময়না তদন্তে কারা কারা ছিলেন। চিকিৎসকদের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি তিতাস পাল, মৌতিসা ঘড়ুই। এই মৌতিসা ঘড়ুইকে আপনি একটু মনে করলে বুঝতে পারবেন কে এই মৌতিসা ঘড়ুই। যিনি ছিলেন আর.জি. কর হাসপাতালের যে সেমিনার রুমের পাশে বাথরুম ভাঙা হচ্ছে, যে 8 জনের কমিটি গঠন করা হয়েছিল, তাতেই মৌতিসা ঘড়ুই তিনি ছিলেন। তিনি এখন আন্দোলনের মুখ। আর ছিলেন তৃতীয় ব্যক্তি রমা বেরা, ছিলেন নর্মদা সাহা, রিয়া বেরা, তারা সকলেই সেখানে উপস্থিত ছিলেন। যেদিন এই নির্যাতিতার মৃত্যু হয়েছিল, তারপরেই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা দাবি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল পোস্টমর্টম করতে হবে আর.জি. কর হাসপাতালেই, অন্য কোথাও এই পোস্টমর্টম করা যাবে না। সেখানে হাসপাতাল যাদের ডাক্তারদের নিয়োগ করবেন, তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের 4 প্রতিনিধিকে রাখতে হবে। কিন্তু দেখা গেল সেখানে 5 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। নির্যাতিতা ডাক্তারি তরুণীর মা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দাবি ছিল সমস্তটা ভিডিও করতে হবে। সেই সমস্ত ভিডিও করা হয়েছিল। এবং তৃতীয় বলা হয়েছিল অটোপসি সার্জনকে রাখতে হবে, তিনিও ছিলেন। তারপরে যে আরেকটা দাবি করা হয়েছিল, সেটা কি সন্দীপ ঘোষ রাখতে পারতেন? জুডিশিয়াল এনকোয়ারির কথা তিনি বলেছিলেন। অর্থাৎ এই জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে সেই দিন দাবি করা হয়েছিল জুডিশিয়াল এনকোয়ারির দায়িত্ব কি একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল দিতে পারেন? সেটা তো আদালতের বিষয়, পুলিশের বিষয়, তারা দিতে পারেন। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেভাবে একের পর এক মিথ্যা তথ্য আর.জি. কর হাসপাতাল নিয়ে হচ্ছে, তা এই মুহূর্তে কাম্য নয়। কারণ তার ফলে সোদপুরের
ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যুর তদন্ত আরো দূর থেকে দূরে চলে যাচ্ছে। যে মৌতিসা ঘরুই এতদিন ধরে আন্দোলন করছেন, তাকে কেন পুলিশের পক্ষ থেকে বা সিবিআই এর পক্ষ থেকে ডাকা হচ্ছে না? পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর এই জুনিয়র চিকিৎসকদের যারা প্রতিনিধি ছিলেন তারা নো অবজেকশন দিয়েছিলেন। সেখানে তরুণীর মা সই করেছিলেন এবং জুনিয়র চিকিৎসকেরা সই করেছিলেন। তাহলে কেন বলা হচ্ছে তড়িঘড়ি পোস্টমর্টম করা হয়েছে, রাতে পোস্টমর্টম করা হয়েছে? একজন ভারতীয় জনতা পার্টির আইনজীবী উনি বলেছেন নাকি সন্ধ্যার পরে পোস্টমর্টম করা যায় না। তিনি আইনজীবী, তার পেশাকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। নতুন যে আইন তৈরি হয়েছে সেখানে পরিষ্কার করে দেখানো রয়েছে ল অ্যান্ড অর্ডার যদি সমস্যা হয়, সেখানে যদি উপযুক্ত আলোর ব্যবস্থা থাকে তাহলে সেই পোস্টমর্টম করা যেতে পারে। সেদিন আরজি করের ঘটনা সত্যি উত্তপ্ত হয়েছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ না নেওয়া হলে সেদিন আরজি করে আরো বড়সড় ঘটনা ঘটে যেত। আরো একজনকে সিবিআই এর পক্ষ থেকে ডাকা হয়েছিল, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে। কেন নির্মল ঘোষকে ডাকা হয়েছিল? নির্মল ঘোষ নাকি সেদিন নির্যাতিতার বাড়িতে গেছিলেন এবং আরজি কর হাসপাতালে নাকি তিনি এসেছিলেন। ইতিমধ্যে সিবিআই এর কাছে তিনি যেটা জানিয়েছেন যে তিনি কোনো মতেই সেই নির্যাতিতা ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যুর পরে তাদের বাড়িতে যাননি এবং হাসপাতালেও তিনি প্রবেশ করেননি। তিনি গেছিলেন তার এলাকার একজন সম্ভাবনাময় তরুণী ছাত্রের মৃত্যু হয়েছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার পরিবারের পাশে দাঁড়ানোর দরকার। একজন জনপ্রতিনিধি যে কাজ করেন সেই কাজই তিনি করেছেন বলে দাবি করেছেন। তাকে ডাকা হলো। টালা থানার ওসিকে এই মুহূর্তে তিনি জেলবন্দি রয়েছেন। আইনে তিনি কি সাজা পাবেন বা কবে তিনি বেল পাবেন, কবে মুক্তি পাবেন, সেটা আইনের বিষয়। তবে যে তথ্য সামনে আসছে সেই বিস্ফোরক তথ্যের ওপরেই কিন্তু রয়েছে এই আরজি করের ডাক্তারি মহিলা তরুণী ছাত্রের মৃত্যুর আসল রহস্য। আমি দেবজ্যোতি, আমার এই গ্রাউন্ড জিরো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, আমার পাশে থাকুন। আমার ভিডিওগুলি আপনারা যেভাবে দেখছেন আপনারা দয়া করে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অর্থাৎ যে কথা বলছিলাম, আরজি করের ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যু এখন রাজনীতির অস্ত্র হয়ে গেছে। ইতিমধ্যেই তাকে নিয়ে একটি আগমনী বলে সিনেমা আত্মপ্রকাশ করছে মহালয়ার দিন। নির্যাতিতা বিচার পেলেন না প্রায় 50 দিন অতিক্রান্ত। তার বাবা মা প্রতিদিন চোখের জল ফেলছেন। বাংলার মতো একটি গণতান্ত্রিক রাজ্যে যেখানে গত 40-42 দিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ কয়েকটা জায়গায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছিল, পুলিশের পক্ষ থেকে এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নিয়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। যে সামাজিক আন্দোলন হয়েছে সেই সামাজিক আন্দোলনকে গোটা ভারতবর্ষের মানুষ কুর্নিশ জানাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসুর মতো 83 সালে যেভাবে জুনিয়র ডাক্তারদের ওপর লাঠিচার্জ করে তাদের তুলে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। তাদের সঙ্গে একাধিকবার তিনি বৈঠক করেছেন। সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব তাদের সঙ্গে বৈঠক করেছেন।
স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তনের একটা সন্ধিক্ষণ তৈরি হয়েছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীও চাইছেন এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির সাজা দেওয়া হোক। অন্যদিকে সিবিআই সঞ্জয় রায় ছাড়া সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছেন। খুনের ষড়যন্ত্রের জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে। এই সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ঘটনার পরের দিন তাকে পুলিশ ব্যারাক থেকে গ্রেপ্তার করেছিলেন। তারপরে সিবিআইয়ের পক্ষ থেকে এই বিষয়টি কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি। উই ওয়ান্ট জাস্টিস।